সপ্তাহ দুয়েক আগেও সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল এপ্রিলে জ্বালানি তেলের দাম বাড়বে না। প্রয়োজন হলে দামের সমন্বয় করে আগামী মে মাস থেকে জ্বালানি তেলের দাম বৃদ্ধির চিন্তা করা হবে। কিন্তু গত শনিবার রাতে তেলের দাম বাড়ানোর ঘোষণা দেয় সরকার। রোববার সকাল থেকেই পরিবহন খাতের তার প্রভাব দেখা যায়। সড়কে যান চলাচল কমে যায়। এমন পরিস্থিতিতে দূরপাল্লা এবং নগর পরিবহন বাসের ভাড়া বাড়তে যাচ্ছে। এ বিষয়ে সমকাল সংবাদ পর্যালোচনায় বিস্তারিত জানাতে আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন সমকালের বিশেষ প্রতিনিধি রাজীব আহমদ। তার কাছ থেকে বিস্তারিত জানবো। রাজীব আহমদ, সমকাল সংবাদ পর্যালোচনায় আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আজকে আপনার একটি বিশেষ প্রতিবেদন আমরা প্রকাশিত হয়েছে দেখেছি। পণ্য পরিবহন এবং যাতায়াত খরচ বাড়ছে, তেলের দাম বৃদ্ধির কারণে কতটা বাড়ছে, সাধারণ মানুষের কত টাকা বাড়তি গুনতে হবে? ভাড়া কত বাড়বে এটা এখন পর্যন্ত ফাইনাল হয়নি, তবে এই টেবিলে যেটি রয়েছে সেটি হচ্ছে কিলোমিটার 22 পয়সা বাড়বে। এখন দেখেন, কিলোমিটার 22 পয়সা যেটি বাড়বে সেটি কিন্তু শুধুমাত্র বাসের ভাড়া। বাসটাও কোটা নন এসি বাসের ভাড়া। এসি বাসের ভাড়া তো আর সরকার নির্ধারণ করে না। এসি বাসের ভাড়া নির্ধারণ করে মালিক এবং যাত্রীর বিষয়। এখন এসি বাসে তো আগেই যেহেতু নির্ধারিত না ভাড়া কত বেশি কম এটা তো বলা যাবে না। আরেকটা বিষয় যেটা হচ্ছে যে পণ্য পরিবহনের যে ভাড়া, সেটাও তো সরকার নির্ধারণ করে না, সেটা মালিক এবং যিনি ভাড়া নিচ্ছেন তাদের দুইজনের চুক্তির উপর নির্ভর করে। গতকালকেই ম্যাক্সিমাম জায়গায় ভাড়া আপনার 10% বেড়ে গেছে। যেমন কুমিল্লার নিমসার বাজার থেকে ঠাকুরগাঁওয়ের ভাড়া ছিল 33,000 টাকা, সেটা 36,000 টাকা হয়ে গেছে। আবার কুমিল্লা থেকে ঢাকার যে ভাড়া ছিল 7,000 টাকা, সেটা 8,000 টাকা হয়ে গেছে। গতকালকেই এগুলো সব যা বাড়ার বেড়ে গেছে। আর ঢাকা শহরে বাসের ভাড়ার সেটি তো আপনি তো বলার অপেক্ষা রাখেন না, এটা আগে থেকেই একটা নৈরাজ্যকর পরিস্থিতি ছিল। ধরেন যে ফার্মগেট থেকে যাত্রাবাড়ি সাইনবোর্ড যে বাসগুলো চলে, এটা 14.5 কিলোমিটার পথ। এখানে ভাড়া হচ্ছে 36 টাকা, বর্তমান যে 2 টাকা 45 পয়সা হিসাবে। এই যদি 22 পয়সা করেও বাড়ে তাহলে ভাড়া বাড়বে আরও 6 টাকা, 40 টাকা বা 42 টাকা বা 43 টাকা হবে, ধরেন 45 টাকা হলো। এখানে তো আগে থেকেই 50 টাকা নেয়। 36 টাকার ভাড়া আগেই 50 টাকা নেয়, 14 টাকা বেশি নেয়। তো এখন বাড়লেও যা নেয় তার চেয়ে কম থাকবে কোনো কোনো রোটে। তো দেখা যাবে যে এখন এই 50 টাকার ভাড়া 60 টাকা হয়ে যাচ্ছে। 36 টাকার ভাড়া এতদিন 50 টাকা নিতে, এখন সেটা 60 টাকা হয়ে যাবে। আরেকটা বিষয় যেটা হচ্ছে যে তেলের দাম শুধু তো তেলের দাম নির্ভর করে না, আপনার দূরপাল্লার পরিবহনে 12টা খরচ আছে। আবার ঢাকার যে লোকাল পরিবহন সেখানে 15টা খরচ 16টা খরচ ধরে ভাড়া নির্ধারণ করা হয়। ইঞ্জিনিয়ারিং ওভারহোলিংয়ের খরচ আছে, মোবিলের খরচ আছে, টায়ারের খরচ আছে, গাড়ি যে গ্যারেজে রাখা হবে সেটারও খরচ আছে, সেটা ধরে ভাড়া নির্ধারণ করা হয়। যেমন মালিকরা যে হিসাবটা গতকালকে দিচ্ছেন সেটা হচ্ছে যে তাদের ঢাকা শহরের যে রাস্তা, এই রাস্তায় তাদের 1 কিলোমিটার গাড়ি চালাইতে 75 টাকা 75 পয়সা খরচ হয়। তো এই বাসে যদি 40 জন যাত্রী থাকে তাহলে এটার মাথা পিছু খরচ কত হয়, এর সঙ্গে তারা তেলের হিসাব করে ওনারা ভাড়া নির্ধারণ করেন। যেমন ধরেন একটা ইন্ডিকেটর আছে যে গ্যারেজের জন্য একটা বাসের মাসে 65,000 টাকা খরচ হয়। বলেন তো ভাই, ঢাকা শহরে কোন বাসের 65,000 টাকা ভাড়া দিয়ে গ্যারেজে রাখে? সব গাড়ি তো রাখে রাস্তায়, মূল সড়কের সামনে, মূল সড়কে রাখে, রাস্তায় রাখে। তাহলে তার তো এই 65,000 টাকা মাসে খরচ দেয়, কিন্তু ভাড়া নির্ধারণের সময় কিন্তু এটা ধরা হয়। তারপরে ধরেন যে আপনার বাস মালিকরা যে যখন ভাড়া নির্ধারণ করেন, ভাড়া নির্ধারণের সময় হিসাব দেন যে বছরে তারা 4 বার টায়ার পরিবর্তন করেন। বছরে 4 বার করে টায়ার পরিবর্তন করেন 3 মাস অন্তর অন্তর। আপনার ঢাকা শহরের বাসগুলোর টায়ারের চেহারা দেখেন তো, কোন বাসের টায়ার গত 2 বছরে বা 1 বছরে বদল করে? বাসের টায়ার যেটা করা হয়, টায়ার ক্ষয়ের পর টায়ার আবার রিট্রেডিং করা হয়, রিট্রেডিং করে পুরনো টায়ারই আবার লাগানো হয়। কিন্তু যখন ভাড়া নির্ধারণ করা হয় তখন ধরা হয় যে বছরে 4 বার করে টায়ার চেঞ্জ করা হচ্ছে। প্রত্যেকটা বাস যেমন প্রতিদিন খরচ দেখা যায় 500 টাকার মোবিল খরচ হয়। কোন বাসে প্রতিদিন মোবিল, ইঞ্জিন অয়েল পরিবর্তন করা হয়? এগুলো ভাড়া ধরার জন্য। আর এখন মালিকরা যে কথাটা বলেন, এখানে তো তারা এই খরচগুলোই দেখান যেগুলো দেখাতে পারেন। যেগুলো দেখাতে পারেন না এর বাইরেও তো খরচ আছে। রাস্তার চাঁদাবাজি, তারপরে মান্থলি করা, পুলিশের টাকা, এই টাকা সেই টাকা, এগুলো তো ওনারা দেখাইতে পারেন না। তো এগুলো যখন ওনারা দেখাইতে পারেন না তখন তারা এগুলোর মধ্যে ঢুকাই দেন যে এই আমার খরচ আছে, যেটা আসল খরচ সেটা ওনারা দেখাতে পারেন না। আচ্ছা, যেমন ধরেন যে ধরা হয় যে ঢাকা শহরে একটা বাসের দাম হচ্ছে 35 লাখ টাকা দিয়ে বাসটা পাইছে, বাস চলে 20 বছর। ঢাকা শহরের সম্ভবত 70 to 80% বাস হবে যেগুলোর বয়স হচ্ছে 25, 26, 27। তো আপনি তো 20 বছর ধরে ভাড়া নির্ধারণ করতেছেন। তো এইখানে নানান রকম আজগুবি হিসাব আছে, নানান রকম অসঙ্গতি আছে। আরেকটা বিষয় যেটা হচ্ছে যে 2022 সালে তেলের দাম যখন সবচেয়ে বেশি বাড়লো, ডিজেলের দাম তখন এক রাতে 80 টাকা থেকে 114 টাকা হয়েছিল, 34 টাকা পেরেছিল প্রতি লিটারে। তখন ঢাকা শহরের যে বাসগুলো আছে এই বাসগুলোর ভাড়া তখন 2 টাকা 15 পয়সা থেকে 2 টাকা 50 পয়সা করা হয়েছিল। একদিনে 35 পয়সা ভাড়া বেড়েছিল কিলোমিটারে। ওই মাসে কিন্তু আবার তখন কিন্তু সবাই যার যার মতো ভাড়া বাড়িয়ে এনেছেন। ওই মাসে কিন্তু ডিজেলের দাম আবার
লিটারে 5 টাকা কমেছিল, তখন আবার তেলের দাম ভাড়া প্রতি কিলোমিটারে 5 পয়সা কমানো হয়েছিল। তখন কিন্তু ওই অর্থে যখন কমানো হয় তখন কিন্তু এটা আবার খুব বেশি কার্যকর হয় না, বাড়ানোর সময় কিন্তু কার্যকর হয়। তারপরে পরবর্তী সময়ে আরও 2 দফায় ডিজেলের দাম 109 টাকা থেকে কমে 105, সর্বশেষ 100 টাকা হয়েছিল। তখনও কিন্তু 2 দফা 1 পয়সা এবং 2 পয়সা করে আপনার ভাড়া কমানো হয়েছিল দূরপাল্লার ক্ষেত্রে, ঢাকা শহরে কমানো হয় নাই। যখন দূরপাল্লায় কমানো হয়েছিল তখন কি এটা ইমপ্লিমেন্ট হয়েছিল? তখন ইমপ্লিমেন্ট তো হয় নাই। 2022 সালে আপনার যখন ডিজেলের দাম বললো তখন দূরপাল্লার যেগুলো বাস আছে এইসব বাসের ভাড়া 2 টাকা 20 পয়সা থেকে 1 টাকা 80 পয়সা থেকে বাড়িয়ে 2 টাকা 20 পয়সা করা হলো। তো 2 টাকা 20 পয়সা আমরা তো দেখি যে এখানে আর একটা শুভঙ্করের ফাঁকি আছে। 2 টাকা 20 পয়সা আপনি ভাড়া দেখেন যে দূরপাল্লার ভাড়া কিলোমিটারে 2 টাকা 20 পয়সা, এখানে লেখা থাকে 51 আসন সাপেক্ষে। এখন 51 আসনের বাস তো নাই, দূরপাল্লার যত বাস আছে ম্যাক্সিমাম সর্বোচ্চ হলে তো 40 আসনের বাস। যখন এটাকে আবার 40 আসন দিয়ে কনভার্ট করতে যায় তখন এই 2 টাকা 20 পয়সা ভাড়া হয়ে যায় 2 টাকা 70 পয়সা। গতবার 2 টাকা 86 পয়সা হয়েছিল, এখন যখন 2 টাকা 12 পয়সা, এখন এটা 2 টাকা 70 পয়সা। এবার ধরেন যদি 22 পয়সা ভাড়া বাড়ে তাহলে 2 টাকা 12 থেকে 22 হয়ে 2 টাকা 34 হবে, কিন্তু একজ্যাক্ট মানে ভাড়া হবে 3 টাকা দূরপাল্লায়। এখন যেটা আপনার 2 টাকা 70 পয়সা, প্রায় 30 পয়সা ভাড়া বাড়বে দূরপাল্লায়। তো আপনি যেটা দেখবেন যে তেলের দাম বেড়েছে, ভাড়া বাড়লো। আবার ধরেন যে ইরান যুদ্ধ স্বাভাবিক হইলো, কিছু একটা হইলো, তখন দেখবেন যখন তেলের দাম কমবে তখনও আবার ভাড়া কমবে, ডেফিনেটলি কমবে, কিন্তু সেটা কমবে শুধুমাত্র কাগজে। একবার যেটা বাড়ে সেটা সেটা কমানোর পরে বাস্তবে আর বাজারে কমে না, কাগজে কলমে কমে কিন্তু বাস্তবে আর কমে না। এই পরিস্থিতি তো এটা 2011-12 সাল থেকে একই ধারায় চলছে। হ্যাঁ, আরেকটি বিষয় হচ্ছে যে আপনার কাছে একটু জানতে চাই, সরকার বলেছিল যে এপ্রিল মাসেও তেলের দাম বাড়বে না, হঠাৎ করেই শনিবার আমরা শুনলাম দাম বাড়িয়ে দিল সরকার। কোনো কি চাপের কারণে এই তেলের দাম বৃদ্ধি হলো? হ্যাঁ, অবশ্যই চাপের কারণে। চাপ যেটা হচ্ছে যে সরকার তো এই ভর্তুকি দিতে হচ্ছে প্রত্যেক দিন তেলের জন্য। এই ভর্তুকিটা সরকার দিবে কোথা থেকে? সরকার যেমন আমাদের মন্ত্রীরা যখন কথা বলেন যে আমরা ভর্তুকি দিচ্ছি, মনে হচ্ছে যে উনি ওনার বাড়ি থেকে ব্যাংক থেকে টাকা তুলে এনে ভর্তুকি দিচ্ছেন। বিষয়টা তো এরকম না। সরকার অন্য কোনো একটা খাত থেকে এনে ভর্তুকি দিচ্ছে। এখন অন্য খাতটা কি? হয় আপনার শিক্ষার বাজেট কমাচ্ছেন। এখন সরকারের যে বড় বড় মানে বাজেটের যে ব্যয়, পরিচালন ব্যয়, সরকারের ব্যয় হচ্ছে উন্নয়ন ব্যয়, পরিচালন ব্যয় এবং সামাজিক নিরাপত্তা খাতের ব্যয়। এর বাইরে সরকার আর হলো সুদ পরিশোধ করা, এর বাইরে সরকারের কোনো ব্যয় নেই। এখন সরকার যে অতীতে যেসব ঋণ নিয়েছে এগুলো সুদ পরিশোধের জন্য যেই টাকা এলোকেট করা, সেটা সেখান থেকে টাকা আনার কোনো সুযোগ নেই, বেতন ভাতা কমানোর কোনো সুযোগ নেই। তাহলে সরকার টাকা কমায় কোথায়? সামাজিক নিরাপত্তার খাতে। সামাজিক নিরাপত্তা খাত কোনটা? যেখানে গরিব মানুষ এসে সরকার নানান রকম ফেসিলিটি দেয়। ধরেন যে সরকার তেলের উপরে ট্যাক্স কমিয়ে ভর্তুকি দিল জনগণের, খাবারের তেলের উপরে। এখন যখন জ্বালানি তেলের দাম বেড়ে গেছে তখন সরকার করে কি? তখন সরকার ওই যে খাবারের তেলের উপরে যে ট্যাক্স কমিয়েছিল সেইটা ওইখানে আবার একটু বাড়িয়ে দেয়, বাড়িয়ে দিয়ে এখানে একটু কমায়। তো সরকার যে ভর্তুকি দেয় এই ভর্তুকি তো আসলে সরকার অন্য কোনো জায়গা থেকে আনে না। সরকারের কাছে তো আর মেশিন নাই অন্য কোনো জায়গা থেকে টাকা উৎপাদন করার। সরকারের কাছে সরকার নতুন করে টাকা তো উৎপাদন করতে পারতেছে না। আরেকটা জিনিস যেটা হচ্ছে অন্য খাতে যে টাকা রাখা ছিল জনগণের জন্যই খরচ করার, সেই টাকাই জনগণের টাকাই এনে এবার তেলে ভর্তুকি দেওয়া হচ্ছে। এখন আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আপনি যদি দাম না বাড়ায়, তেলের দাম যে জ্বালানি তেলের জন্য দাম না বাড়ায়, তাহলে আপনার হয় স্বাস্থ্যে, নইলে শিক্ষায়, নইলে সামাজিক নিরাপত্তা খাতে কোনো না কোনো যেগুলো এসেনশিয়াল খাত ওইখানে সরকারকে ব্যয় কমাইতে হবে, সেটার প্রভাবও ভালো হবে না। আরেকটা বিষয় যেটা হচ্ছে যে সরকার ব্যাংক থেকে ধরেন যে লোন করলো, ব্যাংক থেকে যে বড়োগুলো করলো লোকাল মার্কেটের জন্য। এখন ব্যাংক থেকে তো ডলার পাওয়া যায় না, ব্যাংক থেকে তো লোকাল মার্কেটের জন্য যে ভর্তুকি দেওয়ার জন্য যে ঋণগুলো নেবে, এই ঋণগুলো তো নেয় সরকার বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে। বাংলাদেশ ব্যাংকের কাছে তো টাকা নেই, বাংলাদেশ ব্যাংক করে কি? টাকা সরকার চাইলেও বাংলাদেশ ব্যাংক ছাপিয়ে সরকারকে ঋণ দেয়। তো টাকা ছাপিয়ে ঋণ দিলে এইটার যেই ইফেক্ট বাজারে হবে, মূল্যস্ফীতি, সেটা তো আরেক ভয়াবহ অবস্থার দিকে যাবে। যদি টাকা ছাপিয়ে সমাধান হতো তাহলে তো দুনিয়ার সব সরকার কাছে মেশিন আছে, টাকশাল আছে, সরকার অর্ডার দেবে, টাকা ছাপানো হবে, সবাই এক বস্তা করে টাকা দিয়ে দেবে, দিতে তো কোনো অসুবিধা নেই, সরকার চাইলেই দিতে পারে। কিন্তু টাকা ছাপালে যেটা হবে ইনফ্লেশন তৈরি হবে, মূল্যস্ফীতি তৈরি হবে। যে জিনিসের দাম 10 টাকা, আপনি যে টাকা ছাপান, ধরেন একটা জিনিসের দাম 100 টাকা, সরকার সবাইকে টাকা ছাপিয়ে দিয়ে দিল 100 টাকা করে দিয়ে দিল যে এই বস্তুটা তোমরা সবাই কিনো, সরকার ফ্রি টাকা দিচ্ছে। তো সবাই যখন এই বস্তুটা কেনার চেষ্টা করবে তখন এই বস্তুর চাহিদা বেড়ে যাবে, কিন্তু সাপ্লাই তো আগের মতোই থাকবে, ডিমান্ড হাই হবে, তখন সেই জিনিসের দাম হয়ে যাবে 500 টাকা। তখন সরকার যে আবার সবাই বলে দেয় ঠিক আছে সবাই 500 টাকা করে ছাপিয়ে দিলাম, কিনো, আমি টাকা দিচ্ছি, তখন সেই বস্তুর আবার ডিমান্ড বাড়বে, তখন সেই জিনিসের দাম 1000 টাকা। এই কারণে টাকা ছাপানো তার কোনো সমাধান না। দূরপাল্লার বাসের কথা বলছিলেন এবং শহরে যে বাসগুলো চলে সেগুলোর কথা বলছেন, লঞ্চ মালিকেরও একটি প্রস্তাবনা দিয়েছে, এই বিষয়ে একটু আপনাদের। 42% ওনারা ভাড়া বৃদ্ধির প্রস্তাব করেছেন। যাত্রীবাহী লঞ্চ তো এমনি অনেক কমে গেছে। তো বাস্তবতা যেটা হচ্ছে ডিজেলের দাম বৃদ্ধির ফলে ভাড়া তো বাড়াতেই হবে,
এর তো কোনো সময়, এর কোনো বিকল্প নেই, কারণ মালিক তো লস করবে না। মালিকের আজকে দেখবেন যে ঢাকা শহরে বাসের সংখ্যা খুবই কম, বাস নাই, মানুষ খুবই ভোগান্তির মধ্যে পড়েছে। মালিকরা কেন বাস নামাচ্ছে না? আমি মালিকদের সঙ্গে এসে কথা বলেছিলাম, তারা যেটি বললেন যে ডিজেল পেতে 2 ঘন্টা 3 ঘন্টা লাইনে দাঁড়াতে হয়, এই এক ভোগান্তি। কারণ ওই শ্রমিক যে দাঁড়ায়, ড্রাইভার যে দাঁড়ায় লাইনের জন্য, তাকে তো বেতন দিতে হয়, কিন্তু এই সময়টাতে তো তার কোনো ইনকাম হচ্ছে না মালিকের। তারপরে আবার যে টাকায় ডিজেল কিনতেছে, পুরনো ভাড়ায় সেটা বাস চালানো চলছে। সম্ভব না, তাতে লোকসান হবে, তার চেয়ে বাস বন্ধ থাকুক, লোকসান করার চেয়ে বাস বন্ধ থাকুক। এই কারণে ঢাকা শহরে আজকে অ্যাটলিস্ট 40-50% বাস বন্ধ, এবং অফিস আওয়ারে এবং অফিস ছুটির পরে মানুষ, আপনি দেখবেন যে শহরে নানান জায়গায় হাজার হাজার মানুষ বাসের অপেক্ষা ছিল, বাস নাই, সব জায়গায় অটোরিকশার প্যাসেঞ্জার। অটোরিকশার আজকে আবার ভাড়া বেড়ে গেছে, এই কারণে অটোরিকশাওয়ালারা আবার বলতেছে যে লোডশেডিং শুরু হয়েছে, লোডশেডিংয়ের কারণে তারা চার্জ দিতে পারতেছে না, এই কারণে ভাড়া বৃদ্ধি। পুরো একটা ক্যাওটিক অবস্থা তৈরি হয়ে গেছে শহরে। আরেকটি বিষয় জানতে চাই যে পরিবহন যে ব্যয়টা রয়েছে সেটিও কিন্তু বাড়ছে। এতে আমাদের সাধারণ মানুষের আসলে জীবনযাত্রার মান এবং দৈনন্দিন যে জিনিসগুলো আমরা কিনতাম সেগুলোর তো নিশ্চয়ই বৃদ্ধি হবে। এটা কতটা প্রভাব পড়বে? দেখেন, পরিবহন ব্যয় বাড়লে তো প্রত্যেকটা জিনিসের, যেই জিনিস পরিবহন করা হয় প্রত্যেকটা জিনিসের দাম বাড়বে, সেটা চাল ডাল আলু বেগুন যাই হোক। পরিবহন কষ্ট বাড়লে খুব স্বাভাবিকভাবেই দাম বাড়বে, সব কিছুর দাম বাড়বে। এটার প্রেশার তো প্রত্যেক ব্যক্তির উপরে আসবে, সে ধনী হোক সে বড়লোক হোক। এখন একটা বিষয় হচ্ছে যে কারো তো ইনকাম বাড়লো না, না। তেলের দাম বাড়লো, কারো তো ইনকাম বাড়লো না। তো যারা সীমিত আয়ের মানুষ, যারা হিসাব করে মাস চলেন, তাদের ধরেন যে একটা পরিবার, যে মনে করেন যে একজন চাকরি করে, 2টা বাচ্চা স্কুলে পড়ে, তাদের আনা নেওয়া সব মিলিয়ে ধরেন যে একটা পরিবারের মাসে 1,000, 1,500, 2,000 টাকা আর ট্রান্সপোর্ট কস্ট বেড়ে যাচ্ছে। তো ট্রান্সপোর্ট কস্ট বেড়ে গেলে এই লোকটা মাস শেষে এটা কীভাবে মেটাবে? তো তাকেও তো কোনো না কোনো জায়গায় ম্যানেজ করতে হবে। ম্যানেজ করতে গিয়ে কী করবে? সেটা হচ্ছে হয় একটু কম খাবে, নয়তো একটু কম বেড়াবে, নইলে আগে যেই জিনিসটা অ্যাফোর্ড করতে পারতো এখন সেটা অ্যাফোর্ড করতে পারবে না। মানুষ সবসময় এইভাবেই চাপে থাকে, সাধারণ মানুষ। সংশ্লিষ্ট যারা রয়েছেন এবং যাত্রী কল্যাণ সমিতির আপনার প্রতিবেদনও তার কথাও উল্লেখ করা হয়েছে, তার সঙ্গে নিশ্চয়ই কথা হয়েছে। তারা যেটা বলছে যে 15 পয়সার বেশি বাড়ানো উচিত না, তাদের বার্গেনিংয়ের জায়গাটা হচ্ছে 15 পয়সা বেশি বাড়ানো উচিত না। এখন আপনি দেখেন 15 পয়সা বাড়ান আর 10 পয়সা বাড়ান বা 20 পয়সা বাড়ান, 22 পয়সা বাড়ান, যাই বাড়ান বাড়বে তো। এখন বাড়লে এই চাপটা তো যারা সাধারণ মানুষ, সাধারণ যাত্রী, তাদের উপরেই পড়বে। সরকারের এই বিষয়ে আসলে এখন এই মুহূর্তে কি পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করেন? দেখেন, এটা একটা জটিল সমস্যা। সরকারের তো কিছু করার নেই। সরকার ভর্তুকি দিবে কোথা থেকে? তার কাছে তো টাকা নেই। আর যদি আপনি আগে বলছি যে টাকা দিতে চান, তাহলে অন্য কোনো খাত থেকে এনে দিতে হবে, তখন সেই খাত এফেক্টেড হবে। এখন এটা সমাধান হচ্ছে যত দ্রুত হরমুজ প্রণালী, ইরান যুদ্ধ, এগুলো সব ঠিকঠাক হবে তার জন্য অপেক্ষা করা। কিন্তু যেটা দরকার সেটা হচ্ছে যে সরকার হয়তো দাম কমাতে পারবে না, কিন্তু সরকার ম্যানেজমেন্টের জায়গাটা ঠিক করতে পারবে। কিন্তু সরকারের যেমন একটা সিম্পল লজিক, সেটা হচ্ছে যে সরকার কর্মঘণ্টা 1 ঘন্টা কমিয়েছে। 9টার অফিস 9টা থেকে 5টা ছিল, 9টা থেকে 4টা করেছে। তো 9টা থেকে 4টা করে লাভ কি? আপনি 1 ঘন্টা কমালে লাভ কি? কারণ অফিস 1 ঘন্টা চলুক বা অফিস 10 ঘন্টা চলুক, যে পরিমাণ মানুষ ঘর থেকে বেরোবে সেই পরিমাণ মানুষই ঘরে ফিরবে। তার মানে হচ্ছে আপনি গাড়ি ঘোড়া তো সবই চলতেছে, সব কিছু চলতেছে, তাহলে তো কোনো লাভ হচ্ছে না। তাহলে সেক্ষেত্রে যদি এটা এরকম হইতো যে আপনি সপ্তাহে 1 দিন ছুটি বাড়িয়ে দিলেন, মাঝখানে মঙ্গলবার, রবি সোম অফিস হলো, মঙ্গলবার আবার ছুটি, বুধ বৃহস্পতিবার অফিস হলো। আবার টানা 3 দিন ছুটি দিলে মানুষ আবার বেড়াতে চলে যাবে, তখন আবার এই আরেকটা সংকট তৈরি হবে, জ্বালানি সংকট তৈরি হবে, চাহিদা তৈরি হবে। তো মাঝখানে 1 দিন ছুটি থাকলে মানুষ কোনো দিকে যাবে না। তো বাকি 4 দিন আপনি কী করবেন? বাকি 4 দিন হচ্ছে যে আমি 2 ঘন্টা ওয়ার্কিং আওয়ার বাড়িয়ে দিলাম, 8 ঘন্টার জায়গায় 5 দিনে 5 আর 40 ঘন্টা, এই জায়গায় 4 দিনে 4 10 40 ঘন্টা কাজ একই পরিমাণ রইল। 8 ঘন্টার জায়গায় 4 ঘন্টা, 10 ঘন্টা মানুষ চাকরি বাকরি করলো, বাড়তি হিসেবে 1 দিন ছুটি বেশি পেলো। এবং সেদিন শর্ত হচ্ছে সেদিন কেউ ঘর থেকে বেরোতে পারবে না। মঙ্গলবার সরকার ছুটি দিবেন, কথার কথা বললাম আর কি। মঙ্গলবার যদি সরকার ছুটি দেয়, তাহলে নিয়ম থাকবে যে ওই দিন সরকারি সমস্ত গাড়ি ভেহিকেল সব কিছু বন্ধ থাকবে, যেন আমি জ্বালানিটা আসলেই সাশ্রয়ী করতে পারি। যে ওই দিন সরকারি কোনো প্রতিষ্ঠানকে কোনো রকম কোনো 1 লিটার জ্বালানি অ্যালটই করবে না। ওই দিন সরকারি কোনো গাড়ি কোনো গ্যারেজ থেকে বেরোতে শুধু জরুরি একদম, মানে হ্যাঁ, পুলিশের ফায়ার সার্ভিস এটা তো লাগবে, ওটা তো অন্য কথা, ওটা বলতেছি আমি। ওটা বাদ দিয়ে যে ওই দিন আমি জ্বালানি সাশ্রয়ের জন্য ওই দিন হচ্ছে সব কিছুই বন্ধ, মানে বন্ধ। আর বাকি দিনগুলোতে বাকি 4 দিন আমি 2 ঘন্টা বেশি করে কাজ করলাম। তাহলে যেটা হচ্ছে যে আপনি একটা দিন সাশ্রয় করতে পারেন, কিন্তু এই যে 1 ঘন্টা করে কমালেন, তাতে লাভ কিচ্ছু হয় না। দুনিয়ার কোনো দেশে এটা করে কোনো সুফল করতে পারে নাই। এখন দেখবেন যে আপনি মধ্যপ্রাচ্যে বা ওই সর্বশেষ যখন ইউক্রেন যুদ্ধের পরে যখন ক্রাইসিস তৈরি হয়েছিল, তখন দেখবেন যে মধ্যপ্রাচ্য এবং জাপানের মতো দেশগুলো তারা ছুটি 1 দিন বাড়িয়ে দিয়েছিল। অনেকেই আবার হোম অফিস করেছে, ছুটি 1 দিন বাড়িয়ে দিয়েছিল। এটার এখন যদি আপনি এইভাবে আপনি ধরেন যে 6 ঘন্টা কমান না, অসুবিধা কি, লাভ কি? তো
মানুষ গেল আবার ঘরে ফিরলো, সে একই পরিমাণ জ্বালানি খরচ হলো। তেলের দাম বৃদ্ধিতে কি পাম্পগুলোতে কোনো চিত্র বদলেছে? আপনি তো নিশ্চয়ই আজকে বের হয়েছেন। হ্যাঁ, একটু ভিড় কমেছে। এটা কমেছে কারণ হচ্ছে যে সরকারের তো প্রচুর লোকসান হচ্ছিল। সরকার যেটা করছিল সেটা হচ্ছে যে যেই পরিমাণ তেল দরকার, মন্ত্রীরা মুখে যাই বলুক যে সংকট নাই সংকট নাই, কিন্তু যেই পরিমাণ তেল দরকার এর থেকে 40% তেল কম দিচ্ছিল। ধরেন সারা দেশে, বাংলাদেশের সরকারি হিসাব যেটা, সারা দেশে প্রতিদিন গড়ে 1,88,00,000 লিটার ডিজেল, পেট্রোল, অকটেন লাগে আর কেরোসিন। সারা দেশে 1,88,00,000 চাহিদা। সরকার দিচ্ছিল 1,12,00,000, 1,11,00,000 লিটার। বাকি 40% দিচ্ছিল না, চাহিদার তুলনায় দিচ্ছে। এই দিচ্ছিল না বলেই এই পরিমাণ লম্বা লাইন ছিল। এখন যখন তেলের দাম বেড়ে গেছে, বেড়ে যাওয়ার পরে সরকারের লস কমে গেছে, সরকার গতকাল থেকে 20% সাপ্লাই বাড়িয়ে দিয়েছে। 20% সাপ্লাই বাড়িয়ে দেওয়ার কারণে দেখবেন যে লাইনগুলো সব ছোট হয়ে গেছে। তো আবার যদি আগের মতোই 1,88,00,000 বা 1,80,00,000 লিটার যদি সাপ্লাই করে, তাহলে দেখবেন কোনো লাইন নাই। এই যে ওনারা যে বাড়ি যেটা বলেন যে কোনো সংকট নাই, সাপ্লাই সব ঠিক আছে, এগুলো তথ্যগত ঘাটতি আছে এগুলোর মধ্যে। নিশ্চয়ই এই সংকট দ্রুতই নিরসন হবে, আমরা সেই প্রত্যাশা করছি। রাজীব আহমদ, সমকাল সংবাদ পর্যালোচনায় আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের সমকাল সংবাদ পর্যালোচনার বিষয়। অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আমরা আবারও হাজির হব। ততক্ষণ পর্যন্ত সমকালের সঙ্গেই থাকুন।